চার দাগের সমাধানগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটাতে বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা সুদের চক্রবৃদ্ধি সুদের হার কত। আমরা চক্রবৃদ্ধি সুদের হার এখানে যদি 8% ধরি তাহলে লিখতে পারি 400 ইন্টু 1+r/100 ইকুয়াস টু 441, বা 1+r/100 400টা 441-এর নিচে আমরা লিখে দেবো। এখন আমরা এই 441/400টাকে যদি আমরা এখানে স্কোয়ার আকারে নিয়ে আসি তাহলে 21/20 স্কোয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে স্কোয়ার দুটো উঠিয়ে দিলে 1+r/100 ইকুয়াস টু 21/20 হবে, বা r/100 কী হবে 21/20 মাইনাস এই 1টা চলে আসবে। এবার এই অংশটুকু যদি আমরা লসাগু করি তাহলে কী হবে r/100 ইকুয়াস টু 1/20, বা আর এর মান কী হবে 100/20 হয়ে যাবে, যেখানে 20 দিয়ে 100 কাটলে 5 হবে, অর্থাৎ এখানে আমরা চক্রবৃদ্ধি সুদের হারটা কত পাবো 5% পাবো। 2 নম্বরে বলেছে অমল ও কমল বছরের প্রথমে 12,000 টাকা ও 15,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 5 মাস পর অমল আরও 2,000 টাকা ওই ব্যবসায় দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে। যেহেতু এখানে 5 মাস পরে আরও 2,000 টাকা দিচ্ছে, সেই জন্য এটাকে আমরা কী করতে হবে 1 মাস হিসেবে মূলধন বের করে তাদের অনুপাতটা বের করতে হবে। তাহলে আমরা এখানে বের করে নেব 1 মাস হিসেবে মূলধনের অনুপাত। অমল প্রথমে 12,000 টাকা 5 মাস খাটিয়েছে, তারপরে সে আরও 2,000 টাকা দিয়েছে, তাহলে 5 মাসের বা 1 মাস হিসেবে 5 মাসের মূলধন হবে কত 60,000 টাকা গুণ করলে, এবং 12,000 সঙ্গে আরও 2,000 যোগ করলে হচ্ছে 14,000, সেটা হচ্ছে 7 মাস কেটেছে, তাহলে 7 দিয়ে 14,000কে গুণ করলে হবে 98,000। তাহলে 60,000 প্লাস 98,000 এক জায়গায় যোগ করে ইস্টু এখানে কমল দিয়েছে 15,000, তাহলে 15কে 1 মাস হিসেবে গুণ করলে হচ্ছে 12 দিয়ে গুণ করলে আমরা পাবো 1,80,000। এবার দুটো এখানে যোগ করলে কি পাবো 1,58,000, এখানে হবে 1,80,000। এখানে দেখো 3টে শূন্য কেটে দিলাম, তাহলে 158.180। এবার এই দুটোকে 2 দিয়ে ভাগ করলে হবে 79:90। এবার যেহেতু আমাদের লভ্যাংশ হচ্ছে 27,716 আর এখানে আমাদের কে কত পেয়েছে, তাহলে আমরা কি করব লভ্যাংশ থেকে অমল পাবে হচ্ছে 27,716 ইন্টু অমলের অনুপাতটা, তাহলে 79 বাই অনুপাত দুটির সমষ্টি হবে 169, কাটলে হবে 69 দিয়ে 27,716কে কাটলে হবে 164, যেটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 12,956 টাকা, যেটা অমল পাবে। এবং কমল পাবে কত, কমলের ক্ষেত্রে হবে 27,716 ইন্টু কমলের অনুপাত 90/169, 169 দিয়ে কাটলে আমরা 164 পাচ্ছিলাম, 164-র সঙ্গে 90 গুণ করলে হবে 14,760 টাকা। এবার 3 নম্বরে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 340, সংখ্যা দুটি নির্ণয় করো। যেহেতু এখানে ধনাত্মক যুগ্ম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটা যদি এক্স হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে x+2। সেক্ষেত্রে আমরা লিখতে পারি x² প্লাস x+2 হোল স্কোয়ার ইকুয়াস টু 340, যেহেতু বর্গের সমষ্টি বলেছে। তাহলে এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি x² প্লাস এই অংশটাকে আমরা a+b হোল স্কোয়ার আকারে সাজালে x² প্লাস 4x+4 পাবো ইকুয়াস টু 340, বা 2x² প্লাস 4x+4 মাইনাস 340 ইকুয়াস টু 0, যেখানে আমরা এখানে পাবো হচ্ছে 2x² প্লাস 4x, এখানে যোগ বিয়োগ করলে হবে 336। এবার 2 কমন নিলে 2 ইন্টু x² প্লাস 2x মাইনাস 168 ইকুয়াস টু 0, বা x² প্লাস 2x মাইনাস 168 ইকুয়াস টু কী হবে 0কে 2 দিয়ে ডিভাইডেড করলে 0ই হবে। এবার আমরা এটাকে মিডল টার্ম করব, তাহলে এখানে লিখবো x² প্লাস 4x মাইনাস 12x মাইনাস 168 ইকুয়াস টু 0, বা এক্স যদি আমরা এখান থেকে কমন নিই দুটো রাশি থেকে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 14 মাইনাস 12 ইন্টু এই দুটো রাশি থেকে কমন নেব 12, তাহলে 12 ইন্টু এক্স প্লাস 14 ইকুয়াস টু 0 হয়ে যাবে। এবার আমরা লিখবো এক্স প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 14 ইকুয়াস টু 0। দুটো রাশির গুণফল যেহেতু 0, তাহলে আমরা একটি রাশি ইকুয়াস টু 0 লিখতে পারি। সেক্ষেত্রে লিখবো এক্স মাইনাস 12 ইকুয়াস টু 0, যেখানে এক্স মান পাবো হচ্ছে 12, এবং এক্স প্লাস 14 ইকুয়াস টু 0, যেখানে এক্স এর মান হবে -14। যেহেতু এখানে আমাদের বলেছে ধনাত্মক সংখ্যা, সেই জন্য আমরা এই ঋণাত্মক মানটা ধরবো না, এটা আমাদের নিতে পারবো না। আমরা লিখবো এক্স এর মানটা 12, অর্থাৎ এক্স আমরা প্রথম সংখ্যাকে ধরেছি, তাহলে এক্স এর মান হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে 12 এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 12 প্লাস 2 হয়ে যাবে, দ্বিতীয় সংখ্যাটা 14। 4 নম্বরে বলেছে যদি বি এক্স এর ত্রিপুল ঘাতের সঙ্গে সমানুপাতি হয় এবং সরল অনুপাত হয়, তবে এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হয় নির্ণয় করো। আমরা এই অংশটুকু এখানে লিখে নিলাম, লিখে এখান থেকে বি ইকুয়াস টু কে ইন্টু a3 লিখবো, a টু দি পাওয়ার কিউব, যেখানে কে হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক,
তাহলে এখানে যেহেতু 2:3 অনুপাতে হয়, আমরা ধরে নিচ্ছি যে যদি প্রথমে 2 হয় পরেরটা হবে 3, অর্থাৎ 2k = 3k, আমরা 2 শুধু ধরলাম, এখানে 2 একক হারে। তাহলে বি কী হবে, কে ইন্টু এর জায়গায় 2 বসাবো, 2 কিউ হবে, অর্থাৎ বি এর মান হবে 8k। এবং অপর দিকে যদি 3 হয় পরের বৃদ্ধিটা, তাহলে বি কী হবে, কে ইন্টু 3⁻3, যেখানে বি 27k হবে। এবার বি এর বৃদ্ধিটা প্রথমে হলো 8k, তারপর হলো 27k, তাহলে বৃদ্ধির অনুপাতটা কী হবে, 8k:27k, যেখানে হবে কে সরে গেলে 8:27। 5 নম্বরে বলেছে কোনো বৃত্তের এ বি একটি জ্যা বৃত্তের টি বিন্দুতে স্পর্শক বর্ধিত এ বিকে পি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো যে এপি ইন্টু বিপি পিটি স্কোয়ার। আমরা চিত্রটাকে এইভাবে লিখতে পারি, ও কেন্দ্র, যেখানে এটি, এখানে এ বি আমাদের যে একটা জ্যা, সেটাকে এ বিটাকে বর্ধিত করলে টি বিন্দুতে একটা পিটি স্পর্শক অঙ্কন করলাম। এক্ষেত্রে কী হবে দেখো, বি এবং টি যদি যোগ করি তাহলে বিটিটা হচ্ছে এপির উপর লম্ব, সেক্ষেত্রে টি বিপি একটা সমকোণী ত্রিভুজ হবে এখানে। অপরদিকে এ টি বি এই ত্রিভুজটি একটু সমকোণী ত্রিভুজ হবে, কারণ এ ও টি এটা হচ্ছে ব্যাস, তাহলে এটা যদি ব্যাস হয় তাহলে এ বি টি এটা হচ্ছে পরিধিস্থ কোণ, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও টি, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, হলো এটা আমার 90 ডিগ্রি, তাহলে মানে হচ্ছে এ বি টি এটাও আমাদের সমকোণী ত্রিভুজ হচ্ছে। তো এবার আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি টি ও টিবিপি এর ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজটা এইভাবে লিখে নিই যে এ টিপি এবং টিবিপি, তাহলে দেখো এখানে টি কোণটা আমাদের 90 ডিগ্রি হচ্ছিল, আবার এখানে বি কোণটা আমাদের 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আমরা এইভাবে সাজাতে পারি। এবার এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ বিটি বিপিটি আর এখানে লিখবো হচ্ছে এ টিপি ত্রিভুজের ক্ষেত্রে বিপি/পিটি ইকুয়াস টু পিটি/এপি। এবার পিটি ইন্টু হয়ে যাবে এখানে বিপি ইন্টু এপি ইকুয়াস টু পিটি স্কোয়ার, আমরা এটা প্রমাণ করতে পারবো। 6 নম্বরে বলেছে 16√3 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি সি এর বাহুগুলো এ বি এসি এবং বিসি সবগুলোর মান হবে 16√3। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যদি প্রত্যেকটা বাহু এখানে এ বি এ, বিসি সি এবং এসিকে বি ধরি, তাহলে এ বি সি 16√3 ধরতে পারি আমরা। এবার যেহেতু সমবাহু ত্রিভুজের আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তার সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে বাহুগুলোর গুণফল বাই 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সেই অনুযায়ী আমরা মানটা বসাবো, এখানে এ ইন্টু বি ইন্টু সি মানে হচ্ছে বাহু তিনটার গুণফল এখানে 16√3 ইন্টু 16√3 ইন্টু 16√3 হবে, আর নিচে 4 গুণ এখানে সমবাহু ত্রিভুজ যেহেতু বলেছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে এখানে 16√3 স্কোয়ার হবে। এবার 16√3 ইন্টু 16√3 ইন্টু 16√3, তার নিচে যদি আমরা এখানে 4 কেটে গেলে √3টা থাকবে, তাহলে √3 ইন্টু 16√3 ইন্টু 16√3। এবার দুটো অংশ যদি কেটে যায়, দেখো 3 দিয়ে এখানে √3টা চলে গেলে শুধু 16 থাকবে, তাহলে এখানে হচ্ছে আমাদের 16 সেমি। অর্থাৎ এখানে এই ত্রিভুজ এবিসি, সমবাহু ত্রিভুজের এবিসি এর পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 16 সেমি। 6 নম্বরে বলেছে ত্রিভুজ এ বিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে বিসির উপর অঙ্কিত লম্ব এ বি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে যদি বিডি ইকুয়াস টু 8 সেমি এবং ডিসি বা সিডি ইকুয়াস টু 2 সেমি এবং এডি ইকুয়াস টু 4 সেমি হয়, তবে কোণ বিএসি এর মান কত হবে। তাহলে ত্রিভুজ এ বিসি এর এ বিন্দু থেকে বিসির উপর যদি ডি এখানে লম্ব অঙ্কন করা হয় এডি, তাহলে এখানে মানগুলো আমাদের দেওয়া আছে, বিডি হচ্ছে 8, সিডি হচ্ছে 2 এবং এডি হচ্ছে 4। আমাদের কোণ বিএসি এর মানটা বের করতে হবে। এবার আমরা কি করব, ত্রিভুজ এ বি ডি থেকে এটা যেহেতু 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কোণ বি এর মানটা বের করব। তাহলে কোণ বি এর মান বের করতে গেলে আমরা লিখব 10 এ বি ডি ইকুয়াস টু কি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে এডি বাই বিডি, তাহলে মানটা বসাবো 4/8, যে মানটা আমরা আছে এখানে, তাহলে আমরা পাবো হাফ। এবার 10 হাফের মান কত, 10 এ বিডি ইকুয়াস টু 10 45 হবে হাফের মান, তাহলে কোণ এ বিডির মান আমরা পেলাম 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, আমরা এখানে কি পাবো, তাহলে এই কোণটার মান হচ্ছে, দেখো এখানে
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা 180 থেকে 90 ডিগ্রি আর 45 ডিগ্রি বাদ দিলে এই কোণটা পেয়ে যাব। তাহলে এটা তো 90 ডিগ্রি হয়ে গেল, এটা 90 ডিগ্রি হয়ে গেল, তার মানে এটা অটোমেটিক্যালি আমাদের 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে আমরা লিখব কোণ বিএডি ইকুয়ালস টু কী হবে, 180 ডিগ্রি মাইনাস কোণ বিডিএ প্লাস কোণ এডিবি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে 180 মাইনাস 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি অর্থাৎ 180 মাইনাস 135 অর্থাৎ 45 ডিগ্রি আমরা পেয়ে যাব এই কোণটার মান। এখন এই কোণটা তো আমরা পেয়ে গেলাম, এবার এই কোণটা আমরা পাবো বের করতে হবে। তাহলে এবার যেহেতু এটা এডিটা বিসির উপর লম্ব, তার মানে এটা হচ্ছে সিডিএ, এই কোণটা সমকোণ। তাহলে এবার আমরা কি করতে পারি, এখান থেকে এই কোণটার মান বের করতে পারি। তাহলে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে আমরা লিখব 10 সিডিএ অথবা ডিএসি ইকুয়ালস টু কি সিডি বাই এডি, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিডি এবং ভূমি হচ্ছে এডি। এবার মানটা আমরা বসাবো 2/4, তাহলে এখানে হাফ পেয়ে যাবো। সেক্ষেত্রে 10 কোণ ডিএসি ইকুয়ালস টু 10, 45 হবে, হাফের মান হচ্ছে 45, বা কোণ ডিএসির মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে এখানে 45 এখানে 45 দুটো যোগ করলে আমরা কত পাবো, দুটো কোণ যোগ করলে কোণ বিএসির মানটা আমরা পেয়ে যাবো। কোণ বিএসি আমরা কী পাবো, যোগ করে দেবো দুটো, তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার 8 নম্বরটাতে কি বলেছে, দেখাও যে কোসেক স্কোয়ার 20 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ইকুয়ালস টু সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68। তাহলে আমরা বাম পক্ষটাকে নিয়ে নিলাম, বাম পক্ষটা নিয়ে এখানে দেখো কোসেক স্কোয়ার 20 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68, এটাকে আমরা পুরো কোণে ভাঙালাম প্রথমে কস স্কোয়ার 20 ডিগ্রিটাকে। তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ইন্টু কট স্কোয়ার 68। এবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো এখানে সেক স্কোয়ার 68 ইন্টু সেক কট স্কোয়ার 68। এবার সেক স্কোয়ার 68 মানে হচ্ছে 1 বাই কস স্কোয়ার 68 হবে, ইন্টু কটের মান কি এখানে কস বাই সাইন হবে, সেক্ষেত্রে আমরা লিখবো কস স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68। এবার কস কেটে যাবে, আমরা পাবো হচ্ছে 1 বাই 68 সাইন 68, অর্থাৎ 1 বাই সাইন স্কোয়ার 68। এবার 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা, তাহলে এখানে কোসেক স্কোয়ার 68 হবে। এবার ডান পক্ষটা আমরা কি করব, ডান পক্ষটা নিয়ে নিলাম, নিয়ে আমরা এখান থেকে কি করব, প্রথমটুকুকে আমরা পুরো কোণে ভাঙাবো। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বা সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68, তবে পাবো 22। বাকি দুটো আমরা রেখে দিলাম। এবার সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 মানে হচ্ছে কস স্কোয়ার 68 প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68। তাহলে কস স্কোয়ার 68 প্লাস সাইন স্কোয়ার 68 মানে হচ্ছে 1 লিখবো আমরা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার 68, 1 প্লাস কট স্কোয়ার 68 মানে হচ্ছে কোসেক স্কোয়ার 68। তাহলে আমরা পেয়ে গেলাম কি দুটো মান সমান, অর্থাৎ বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণ করতে পারলাম। 9 নম্বরে বলেছে যদি সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই হয় তবে প্রমাণ করো যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা কী করলাম, এখান থেকে সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই অর্থাৎ লম্ব বাই অতিভুজ ধরলে ভূমিটা এখানে নেই, ভূমিটার মান আমরা তাহলে বের করবো রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অর্থাৎ রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। এবার আমরা কি করব, ডান পক্ষ যেটা আছে সেই অংশটুকু আমরা লিখে নিলাম এখানে, লিখে এবার আমরা এটাকে মান বসাবো। তাহলে দেখো এই অংশটাকে আমরা যেহেতু 17 ডিগ্রি হিসেবে বের করেছি, তাহলে এখানে 73টাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা লিখব সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস 17, অর্থাৎ এখানে 73টা পেয়ে যাবো। তাহলে কত হবে, সেক 17 ডিগ্রি মাইনাস কস হয়ে যাবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, সেক্ষেত্রে আমরা লিখবো কস 17 ডিগ্রি। এবার আমরা এখানে মানগুলো বসাবো। এখানে মানগুলো বসাতে গেলে সেক থিটার মান কি, সেক থিটার মান হচ্ছে অতিভুজ ভাই লম্ব, ভূমি, তাহলে অতিভুজ কি ওয়াই বাই ভূমির মানটা আমরা এখান থেকে পেয়ে এখানে লিখে দেবো। আর কসের ক্ষেত্রে কী হবে, ভূমি বাই এখানে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজের মানটা বসাবো। এবার আমরা যদি এটাকে লসাগু করি তাহলে কী হবে, ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, আর উপরে এখানে কী হবে ওয়াই স্কোয়ার হবে মাইনাস এখানে ওয়াই দিয়ে ডিভাইড করলে এটা হবে, অর্থাৎ রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এই রুটটা উঠে গেলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। এবার ব্র্যাকেটটা সরিয়ে দিলে এখানে হবে কি প্লাস হবে এক্স স্কোয়ারটা, তাহলে ওয়াই স্কোয়ার কেটে যাবে, উপরে কী থাকবে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটা হচ্ছে ডান পক্ষ আমরা প্রমাণিত করতে পারবো।
এবার 10 নম্বরে বলেছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। যেহেতু এখানে আমরা ধরে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য যদি ঘনকটির এ হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে 6a²। এবার 50% বাড়ানো মানে বাহুর দৈর্ঘ্য যদি আমরা 50% বাড়াই তাহলে কী হবে a × 150/100, সেক্ষেত্রে হবে 50 দিয়ে কেটে গেলে বা 0 এখানে 50 দিয়ে কাটলে উপর হবে 3 নিচে হবে 2 অর্থাৎ 3a/2। এবার এই 3a/2 যদি এখন হয় মানে বাহুর দৈর্ঘ্যটা যদি এখন এটা হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে, সেক্ষেত্রে 6 × বাহু স্কোয়ার মানে 3a/2 এর হোল স্কোয়ার হবে, বা 6 × 9a²/4, বা এটা হবে 54/4a² হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি হবে, এই ক্ষেত্রফলটা থেকে আগের ক্ষেত্রফলটা আমরা বাদ দিব, যেটা মান বেরো হবে হচ্ছে 30/4a²। তাহলে শতকরা কত বৃদ্ধি পেল, শতকরা বৃদ্ধি পাবে হচ্ছে আমাদের যেটা বাড়লো সেটা আমরা উপরে লিখবো এবং যেটা মূল ছিল সেটা নিচে লিখবো, ইন্টু 100%। a² কেটে যাবে, সেক্ষেত্রে হবে 30/4 × 6 × 100%। তাহলে দেখো 6 দিয়ে 30কে কাটলে 5 হবে, 4 দিয়ে 100কে কাটলে হবে এখানে 25, 5 25 125% আমাদের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। 11 নম্বর পরে হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি করলে শঙ্কুটির আয়তন ও আগের তুলনায় কত গুণ বৃদ্ধি পাবে। যেহেতু শঙ্কুর আয়তন বলেছে তাহলে শঙ্কুর আয়তন কি 1/3 πr²h, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ এবং উচ্চতা হচ্ছে h। এবার 4 গুণ করে বৃদ্ধি করলে কী হবে 1/3 × 4 πr² × 4h হবে। এখানে আমরা তাহলে কি লিখব, ভূমির ক্ষেত্রফল 4 গুণ প্রায় বৃদ্ধি করলে এখানে ছিল πr² ক্ষেত্রফলটা, ভূমির ক্ষেত্রফলটা, তাহলে এখানে হবে 4 πr² × 4h হচ্ছে h ছিল আমাদের, তাহলে এখানে 4h হবে। সেক্ষেত্রে দেখো 4 4 16 × 1/3 πr²h, তাহলে 1/3 πr²h 1/3 πr² আর 16 গুণ হয়ে গেল, অর্থাৎ এখানে আমরা লিখবো আয়তনটা 16 গুণ বৃদ্ধি পেল। 12 নম্বরে যদি uy = xi - 25/10 এবং সামেশন অফ fi uy = 20 সামেশন অফ fi = 100 হয়, তাহলে x বারের মান কত হবে। আমরা জানি কি x বার = a প্লাস সামেশন অফ fi uy বাই সামেশন অফ fi × h, যেখানে a হচ্ছে কত 25 আর h হচ্ছে কত 10 হবে। তাহলে আমরা এখানে মানটা এবার সেই অনুযায়ী বসিয়ে দেবো, এর মান হচ্ছে 25 প্লাস সামেশন অফ fi u এর মান হচ্ছে কত 20, তাহলে উপরে লিখবো 20 এবং সামেশন অফ fi এর মান কত 100, নিচে লিখবো 100 × h এর মান হচ্ছে 10। এবার আমরা 0 0 এখানে একটা 0 এখানে একটা 0 কেটে দিলে 25 + 2 পাবো, অর্থাৎ এখানে মানটা পাবো কত আমরা 27 পাবো। তাহলে আমরা পেয়ে গেলাম যৌগিক গড় এখানে x বার মান হচ্ছে 27।